স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সাথে আছে আমি খালেদ মুহিউদ্দিন। হাজারো সমস্যা আর জীবনযাপনের শতেক যন্ত্রণায় দেশটা যেন রামগরুরের বাসা হয়ে গেছে। মনে হয় সবই যেন ধমক দিয়ে ঠাসা। যেখানে যাও সমস্যা, জর্জর চোখ রাঙানি আর ভ্রু কুচকানি। গম্ভীর গম্ভীর চেহারা নিয়ে লোকজন ঘুরে বেড়াচ্ছে চারপাশে। অফিসে, বাসায়, পথে ঘাটে, রাজনীতির মাঠে হাসি যেন মিলিয়ে গেছে। অন্যের দুর্গতি দেখেই কেবল আমরা হাসছি। হাসি অন্তর্ধানের এই যুগে তাই হাসার জন্য রীতিমতো কসরত করেই গড়ে তোলা হয়েছে নানা প্রতিষ্ঠান। তবে হাস্যরসের জায়গায় কোথাও কোথাও আবার অবতারণা হয়েছে নির্জলা কৌতুকেরও। আমাদের দেশেও গড়ে উঠছে হাস্যরসের দল, যারা নিয়ম করে হাসেন। আবার সমাজে এমন অনেক মানুষ আছেন যারা শত সংকট আর দুরাশার ভেতরেও তুলে আনেন ঝর্ণার মতো নির্মল হাসি। এই মানুষগুলো কিন্তু রীতিমতো কাজের অধ্যবসায়ী আর সিরিয়াস মানুষ হিসাবে রয়েছে খ্যাতি। আজকের বাংলাদেশে এরকমই কয়েকজন রসিক মানুষের সাথে কথা বলবো আমরা। জানিয়ে রেখে আজকে বাংলাদেশে মতামত প্রশ্ন পাঠাতে SMS করতে পারবেন, ইমেল করতে, লিখতে পারবেন ফেসবুক ও টুইটারেও। আজকে আমাদের স্টুডিওতে আছেন মুক্তিযুদ্ধের গবেষক ও লেখক অবসরপ্রাপ্ত মেজর জনাব কামরুল হাসান ভূঁইয়া, আছেন সঙ্গীত শিল্পী সুজিত মুস্তফা, আছেন কবি ব্রাত্য রাইসু এবং জাতীয় দলের সাবেক ক্রিকেটার জনাব জাভেদ ওমর পেলিম। স্বাগত আপনাদের। হাস্যরসের অনুষ্ঠান করতে গিয়ে অনেকগুলি ফাম্বল করছি, সেটা আপনাদেরকে বলে রাখাই ভালো, আগে থেকে মাপটাপ চায়া নিয়ে। আচ্ছা, এনিওয়েজ জনাব সুজিত মুস্তফা, আমি আপনার কাছ থেকে জানতে চাইবো যে কৌতুক রচয়িতার যে নাম, কৌতুক তো আমরা পাই কিন্তু কৌতুক রচয়িতার নাম কখনো পাই না, এটার কারণ কি? এটা কি আমার ওপিনিয়ন চাইছেন? জি, আপনার মন্তব্য চাচ্ছি। আমি নিজেও কিছু কিছু কৌতুক বানাই। নাম দেন না কেন? নাম দেই না, কারণ কৌতুক তো কাউকে না কাউকে অ্যাটাক করা হয়। যেমন আমি বেশিরভাগ কৌতুক বানাই আমার স্ত্রীকে নিয়ে। আচ্ছা। এবং তাকে যদি বলি যেটা আমি বানিয়েছি, তো আমার বাসার অবস্থা দুর্বিষহ, মানে হাসির ব্যাপার করতে যে একেবারে রীতিমতো কান্নার হয়ে যাবে। উনি কি এতদিনে একটু বুঝে ওঠেন না যে উনি নিজেও বানানো শুরু করেছেন এবং সেগুলো মধ্যে মধ্যেই সীমা ছাড়িয়ে যাচ্ছে। আর আরেকটা কারণ আমার মনে হয় যে কৌতুক কিন্তু আমি আপনার কাছে একটা শুনলাম, আমি ওটাকে একটু আমার মতো করে চেঞ্জ করে দেব, চেঞ্জ করে হয়তো ব্রাত্য রাইসুর কাছে যাবে, সেখান থেকে আবার জাভেদ ভাইয়ের কাছে যাবে, ঘুরবে আর কি, চেঞ্জ হতে থাকে, ফলে মূল রচয়িতার নাম অদৃশ্য হয়ে যায়। আচ্ছা, জনাব কামরুল হাসান। না, আমি ঠিক একমত না। কখনো কখনো যারা কৌতুক তৈরি করেন, কৌতুক করতে ভালোবাসেন, কৌতুকের প্রতি আলাদা একটা প্রণোদনা আছে, তারা কৌতুক করবেন, বলবেন। আমার জীবনে অনেক কৌতুক আছে। আমার বড় মেয়ে এখন অনেক বড়, আমার নাতিরাও অনেক বড়। আমার সেই মেয়ে যখন কিশোরী ছিল, একদিন আমার স্ত্রী খুব হালকা পাতলা দেখলে মনে হবে, এবং আমি বিভিন্ন দেশে বেড়াতে গেলে আমাকে প্রায় জিজ্ঞেস করে, দাদা 3 মেয়ে নিয়ে বেড়াতে এসেছেন? এমন অবস্থা। এবং আমার স্ত্রী খুব খুশি হবে, দেখবে আজকে অনুষ্ঠান, দেখতে পারে, দেখলে সে এটার ব্যাপারে বেশ পুলকিত, দেখলে নিশ্চয়ই খুব খুশি হবে। এবং সে গায়ের রং ঠিক আমার উল্টাটা। তো হ্যাঁ, আমার গায়ের রং খুব ফর্সা, সেটাই বলছি। এবং একদিন আমার বড় মেয়ে, তখন কিশোরী, বলছে যে আব্বু তুমি আমাকে কি কি তার জিনিস লাগবে কিনে দাও। আমি নিজে কালার ব্লাইন্ড, চোখে দেখি না। তো আমার স্ত্রী চেতে গেল, যে বললো যে তোর বাপের রুচি ভালো নাকি, তুই তোর বাপকে নিয়ে যাচ্ছিস, আমাকে বলতে পারিস না? তো আমার বড় মেয়ে বলছে যে আমার বাবার রুচি ভালো না হলে তোমার মতো একটা মেয়েকে বিয়ে করে, আর তোমার রুচি কি, তুমি কাকে বিয়ে করছো? কৌতুক তো হতেই পারে। আমি সাধারণত শিশুদের 5-এর নিচে, মানে যেটা বাংলা কাচ্চাদের নিয়ে কাজ করি, এটা আমার একটা গবেষণা। সেদিন একটা ডিপার্টমেন্টাল স্টোরে কেনাকাটা করে পয়সা দিব, আমি পিছনে দেখি ফর্সা ধবধবে একটা 4-4.5 বছরের ছেলে দাঁড়িয়ে। তাই আমি বললাম, শোনো, যারা বয়স্ক মানুষ তারা আগে পয়সা দেয়, যারা ছোট মানুষ তারা দিবে পরে, তবে তুমি আগে পয়সা দিতে পারো, শর্ত যে আমার একটা প্রশ্নের জবাব দিবে। চুপ করে তাকায় আছে। তো আমি হাতের সাথে তার হাতটা রেখে বললাম, কে বেশি ফর্সা বলো? সে বলছে তুমি। আমি বললাম, উত্তর সঠিক হয়েছে, তুমি আগে পয়সা দাও। তো সে পয়সা দিল। আমি এবার মাথাটা নিচু করে বললাম, সত্যি বললে না মিথ্যা বললে? সে বলে, মিথ্যা বললাম। প্রতিনিয়তও ঘটতে পারে। এত বুদ্ধির বাচ্চা। রাইসু ভাই, আপনি যদি বলতেন যে কৌতুকে সাধারণত আমরা রচয়িতার নাম পাই না, তো জানলাম যে সুজিত ভাই কিছু কিছু বানান আসলে। একটা তো হলো যে ধরেন বেশিরভাগ কৌতুকই দুইজনের নামে চলে, এক হচ্ছে বাংলাদেশে গোপাল ভাঁড় আর নাসিরউদ্দিন। ফলে তাদের নামের আড়ালে অন্য কেউ যদি সেগুলি বানায়ও থাকে, তাদের নাম চাপা পড়ে যায়, এটা একটা ব্যাপার আছে। আর দুই হলো কৌতুক তো একজনের কাছে যখন আরেকজনের কাছে যায়, উনি যেটা বললেন আগের চেয়ে বেটার হয়, তখন মালিকানাটাও উনি হারায় ফেলেন।
এটা একটা কারণ হইতে পারে। কিন্তু আমরা তো দেখি যে প্রতিনিয়তই কৌতুক হচ্ছে। আজকে দেখলাম যে একটা মানে ইয়াতে কৌতুক বাইর করেছে যে সত্যি সত্যি বাংলাদেশ যদি ডিজিটাল বাংলাদেশ হয়ে যায়, তাহলে যদি প্রশ্ন এরকম আসে যে বাড়ির গৃহকর্ত্রী বলছেন যে হাড়ির ডেকচি তো খুঁজে পাচ্ছি না, তখন ঘরে যিনি কাজে সহযোগিতা করেন তিনি বললেন যে আম্মা গুগল লেখা একটা সার্চ হাড়ির ডেকচি লেখা, এরকম হবে কিনা। মানে কৌতুকটা আসলে জন্মাচ্ছে প্রতিদিনই, এগুলো আসলে কে মানে বা এটা কালেকটিভ কিনা সেটা একটা জানার ছিল আর কি আপনার কাছে, যেটা আসলে কে মানে কারা এত উদ্যোগ নিয়ে এরকম বানাচ্ছে নাকি মানে এটা প্রতিদিন কৌতুকের রচয়িতার নাম দেখতে গেলে হাসিটা আর থাকবে না, এটা একটা কারণ হতে পারে যে কৌতুকের মানে রচয়িতার নাম বাদ দেওয়ার। এটা একটা হতে পারে। আচ্ছা গুলু ভাই, আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে আপনি রসিক হিসেবে খুব প্রিয়, আমি আপনাকে জাতীয় দলের সাবেক ক্রিকেটার বলেছি, আপনার একজন ভক্ত বলেছে এটা সাবেক বলা যাবে না কারণ গুল্লু ভাই এখন অপশন নেন না। তো সেই জন্য আমি যেটা বলতে চাই যে আপনি খেলোয়াড় হিসাবে আপনার মানে যারা মানে সহ খেলোয়াড় আছেন তাদের কাছে খুব জনপ্রিয়। আমার প্রশ্ন হচ্ছে আপনি খেলার মাঠে খেলা চলাকালে সত্যি সত্যি কোনো মানে প্রতিপক্ষের খেলোয়াড়কে হাসিয়েছেন কিনা? না, খেলার সময় তো কখনোই হাসানো হয় না, হয়তো আমার প্লেয়াররা হাসে সেই ধরনের কোনো, এটা আমি হয়তো এখানে মানে মিডিয়ার সামনে বলা যায় না। আমি আকরাম ভাই ব্যাটিং করছি, তখন হয়তো স্ল্যাজিং ইউজ করে ওরা, তাহলে ওই স্ল্যাজিং এর এগেনস্টে আমি এমন কথা বলি ওকে, তাহলে ও অ্যাটলিস্ট ও তো মানে মানে থতমত খেয়ে যায়, কিন্তু আমার যে পার্টনার ও হাসতে হাসতে বলা যাবে না, না না এটা বলা যাবে না, সবই বলার যোগ্য বলেন না, যেহেতু এটা স্ল্যাজিং ইউজ হয় অনেক, তখন ঠিক আছে স্ল্যাজিং ইউজ হওয়াতে তখন এটা হয় যে তখন ওটা বলা যায় না আর কি, সবচেয়ে ভদ্র স্ল্যাজিংও বলা যাবে না, এটা বলা যাবে না। আমি যেহেতু আজকে আমরা যদি এটা শেষ হওয়ার পর আমি বলবো আদির অসার্থক না মানে কিছু একটা কি হবে আমি জানি না। আসলে খালেদ ভাই ভালো জোকস গুলো কিন্তু আসলে খারাপ, মানে যেগুলি যোগগুলির মধ্যে যেগুলি শিক্ষামূলক যোগ সেগুলি খুব না, সেগুলো কমই হয়, সেগুলো কমই হয়। আপনি সেই জন্য মানে আমি বললাম না যে এখানে একটা একদম একান্তে আমাদের পার্সোনাল আড্ডা, আর এটা পুরো দেশবাসী দেখছে, তখন দেখা গেল মানে সবার আমার মনে হয় কি যে এখানে একটা কথা আছে, যেমন ধরেন জোক শুনে সব থেকে অফেন্ডেড হন হচ্ছে মহিলারা, এবং আমি কিন্তু মধ্যে মধ্যে বেকায়দা জোকস বলে ফেলি, অনেক মহিলার সামনেও বলে ফেলি, এবং দেখা যায় যে কেউ কেউ খুব মাইন্ড করে ফেললো যে হ্যাঁ সুজিত এরকম একটা জোক বলে ফেললো, এবং সে চলে গেল ওখান থেকে রাগ করে, বাড়িতে যে তার বান্ধবীকে ফোন করে বললো শোন একটা জোক বললো, ওইটাই আবার রিপিট করলো, সেই খবর আমার কাছে আবার ফেরত আসে। আমি না এখানে আমার একটু খুবই সিরিয়াস হয়ে আছে। হ্যাঁ সিরিয়াস, আমি জোক বললো আমি খুব সিরিয়াস। কিছু কিছু জোক এই যে বলা যাবে না বা নট প্রিন্টেবল, এরকম ছাপানো যাবে না, এছাড়া জোক আছে। দুই নম্বর হচ্ছে যেমন এক সিংহ যাচ্ছে, তো হঠাৎ মনে করলো যে এই যে মাংস টাংস খাই, দাঁত টাত ব্রাশ করি না, গন্ধ টন্ধ হয় নাকি, এটা তো আমি নিজের গন্ধ নিজে পাই না, ভেড়া একটা যাইতেছিল, তো ভেড়াটারে ডাকছে, ডাকে করলো এই হা করে বলতে দেখতে গন্ধ কয় কিনা, তো ভেড়া সহজ সরল প্রাণী, অবলা প্রাণী, তো বলছে হুজুর গন্ধ মনে একটু কয়, টান দিয়ে মাথাটা ছিঁড়ে ফেলছে। তো এরপরে যাইতেছে একটা হায়নাকে ডাকছে, এদিকে আইসা আবার হা করে বলছে দেখতে গন্ধ করে নাকি, তো হায়না তো দেখছো সত্য কথা বললে বিপদে পড়ছে, হুজুর কোনো গন্ধ টন্ধ করে না। সিংহ করলো কি এর ধৈরা হি টোর হিম অ্যাপার্ট, দুই ভাগে ভাগ করে ফেলছে, হারামজাদা মিশা কথা কস। কিছুদিন পরে যাইতেছে শিয়ালটা ডাক দিছে, এদিকে তুই কত মুখে গন্ধ কয় কিনা, শিয়াল তো আগের দিকে দেখছে, কতক্ষণ গন্ধ নিয়া আল্লাহর কসম হুজুর এরকম সর্দি লাগছে, বালামন্দ কোনো গন্ধ। এখন তো তোমার এই জোকের মধ্যে একটা মোরালও আছে, এই জোকের মধ্যে একটা মোরালও আছে, ভালো জোক খারাপ না, ভালো জোক বানায় আলটিমেটলি যেটা আমরা বলছিলাম নাম আসে না কেন, কিন্তু আমাদের ওদের তো অত মাস্টার প্ল্যান না, আমাদের তো লাইফ থেকেই জোকস গুলো হয়। আলটিমেটলি হয়তো কেউ একটু রস লাগিয়ে বলে, যেমন আমার পুরান ঢাকায় একজন মানে উনি রংবাস টাইপের না, আড্ডা দিত, তো ওনাকে পুলিশ ধরে নিয়ে গেছে। আর সাধারণত পুলিশ ধরে নিয়ে করে কি আপনার গিয়ে 6 জনকে কোমর রশি বেঁধে কোর্টে চালান করে, তখন সে তো কনফিউজ, কে সবাই দেখতে আসবে, পাড়ার চেয়ারম্যান আসছে, সবাই আসছে, তো পুলিশকে বলতেছে ভাইয়া আপনি প্লিজ আমায় কোমর রশি বেঁধেন না, এই 10 গজের জন্য আপনাকে আমি 2000 টাকা দিব। না না আমার চাকরি চলে যাবে, পাগল নাকি, আমার মার কসম আমি পালাবো না, কিন্তু পুরান ঢাকার লোক, তখন সে কনভিন্স করতে পারে নাই। তো সামনে একটা মোটা ব্যক্তি দাঁড়ায় আছে, ভাই আমি যখন গাড়িতে উঠবো আমি আপনার পিছনে খারামো,
তখন ও বলে আমি কার পিছে খারাপ আলটিমেটলি হয় কি যে এটা মানুষের কথা থেকে জোস গুলো আসে, ওই জন্য নাম হয় না। হয়তো কেউ রস লাগিয়ে আরো বলে, তখন যে আপনি এটা বলেছেন তার মালিকানা সে হারিয়ে ফেলে। সুজিত ভাইয়ের কাছে একটা প্রশ্ন করতে চাই যে আমাদের রাজনীতিবিদদের মধ্যে, মানে প্রধান রাজনীতিবিদদের মধ্যে কাকে হাস্যকর মনে হয়, কাকে মনে হয় রসিক? এটা বেশ মজার হয়েছে। হ্যাঁ, কোনটা? মানে এই যে আলাদা করা গেল, জি। রাজনীতিবিদদের কাকে হাস্যকর মনে হয় না, এটা বেশ একটা হাস্যকর ব্যাপার। এইটা তো ভালো বলছেন। আপনি বলছেন কাকে হাস্যকর মনে হয়, উনি একেবারে গ্রস চলে গেছেন যে কাকে মনে হয় না। হ্যাঁ। আচ্ছা, আপনি এই ধরনের বিপজ্জনক প্রশ্ন আমাকে এখন না করলেই। না, কাকে হাস্যকর মনে হয়, মানে উনি কি খুব রাগ করবেন কাউকে হাস্যকর বললে? কামরুল ভাই কি মনে হয় যে না, যদি না মাইন্ড করতে এমন পারে। হয় যে রাজনীতিবিদদের, আমার মনে আছে রাজীব গান্ধী যখন প্রাইম মিনিস্টার ইন্ডিয়ার, তখন এক ইন্ডিয়ার এক ভদ্রলোক টেলিভিশনে একটা কান্দে করে লইয়া দোকানে গেছে এটা ঠিক করানোর লেগে। তো দোকানদার কইতেছে, ভাই আপনার টেলিভিশনে হয়েছেটা কি? ভাই আমার টেলিভিশনে একটা সমস্যা, এটা অন করলে খালি রাজীব গান্ধীর ছবি তো হইতেই তো পারে। তবে আপনি কিন্তু পশু যোগ বিশেষজ্ঞ, মানে না, না, আমি মানুষ যোগ বিশেষজ্ঞ। ওই যে বললাম সাম জোকস আর নট প্রিন্টেবল, সাম জোকস আর না, নট কিন্তু- মানে ওনার একটা লাইন আছে, কিন্তু উনি সব জায়গার জন্য মানিয়ে জোকস বলতে পারেন। তারপরেও আপনাকে একটা খবর দিই, এটা আমাদের দর্শক শ্রোতার জন্য। আমরা এই সম্প্রতি হাসবার জন্য একটা ক্লাব করেছি। জি। ক্লাবের মধ্যে উনি একজন অন্যতম প্রধান এক্সিকিউটিভ সদস্য। এটার নাম প্রথমে ছিল বাংলাদেশ লাফটার ক্লাব। কারণ আমরা ইদানিং কালে আমরা শরীরের প্রতি অনেক যত্নশীল হয়েছি, খাবারের প্রতিও যত্নশীল হয়েছি, কিন্তু আমাদের মেন্টাল হেলথ যেটা, সেটা নিয়ে কিন্তু আমরা আসলে এখনো সেভাবে কাজ করছি না। আমরা প্রাণ খুলে যদি হাসতে পারি, আপনি জানেন কিনা জানি না যে হাসি কিন্তু রোগের মহৌষধ, অনেক অসুখের, হার্টের জন্য ভালো। আমি একটু, আপনারা দুজন তো ক্লাবের সদস্য, আমি একটু রাইসুবের কাছে জানতে চাই যে আইডিয়া হিসেবে এটা কেমন মনে হয় লাফটার ক্লাব? লাফটার ক্লাব বা ওই যে আগে ছিল রজনীশের আমলে ছিল কান্নার ক্লাব, মানে দুটেই ছিল। মানে ওরা ধরেন 7 দিন ধরে হাসতেছে, 7 দিন ধরে কাঁদতেছে, এগুলি আমি শুনছিলাম যে এগুলি শরীরের জন্য খুব ভালো। কিন্তু হাসিকে প্রয়োজনের উপাদান হিসেবে আমি দেখতে রাজি না। মানে ধরেন ওনাদের লাফটার ক্লাবটা এটা কাজের জিনিস, সেটা ঠিক আছে, কিন্তু তার বাইরে এটা তো একটা সমস্যা আছে যে হাসিগুলি রিপিটেটিভ হয়ে উঠতে পারে। এটা ব্যাপারে ওনারা সাবধান থাকবেন আশা করি। না, সেই প্রিকশন অলরেডি নেওয়া হয়েছে। না, ইনফ্যাক্ট আমি- ক্লাবের নামই তুমি যেটা বললে, জি। তুমি যখন এটা বলো তখন এটাও বলতে হবে যে এই হাসবার যে গুণাবলীটা বা হাসবার যে স্রষ্টা বলো, বিধাতা বলো, প্রকৃতি বলো, আর কোনো প্রাণী কিন্তু হাসতে পারে না। রাইট, একবার একমাত্র মানুষ পারে। একবার মানুষ জাতি অর্থাৎ যে তার হাসে। আনন্দের বহিঃপ্রকাশ। হায়না হাসে তো, হায়নার হাসি না, থেকে না, হায়না না, না, হায়না বা বানর হাসে। expression-এ হাসি। একমাত্র আচ্ছা, আপনাকে আরেকটা মজার জিনিস বলি। কিন্তু শুধু ক্লাব করে মানে ক্লাব করে হাসার প্রয়োজন হলো কেন? আমরা তো আপনাদের যাদের মানে এই না, দুজনের এটা কিন্তু- আমি ব্যক্তিগতভাবে চিনি যে আপনারা কিন্তু এমনি ব্যক্তিগত জীবনে প্রচুর হাসেন। না, অনেকে আছে বাবা, না। আপনাদের জীবনে অনেক হাসি আছেই অলরেডি, মানে এটা মানে ক্লাব করে একটা নিয়মের মধ্যে নিয়ে জীবনে আসলে কান্না অনেক বেশি বলে হাসি বেশি। আর্থার শোপেনহার, দ্য জার্মান ফিলসফার, উনি বলছেন জীবন দুঃখময় এবং জীবনটাকে হেসে হালকা করে রাখা খুব কঠিন কাজ। মানুষের চড়াই উতরাই বন্ধুর পথ জীবনে অতিক্রম করতে হয়, এভরিবডি মোরলেস সবাইকে। আমার একটা হেসে question, হালকা করে আমার রাখা জি। মনের আনন্দে, আমার নির্মল আনন্দে। আমার যে ধার্মিক ক্লাবে বোধহয় ধার্মিক মাঠেও অনেক গ্রুপ এরকম সিনিয়র জোরে জোরে হাসে, জোরে জোরে সকালবেলা হ্যাঁ হাসে, সকালবেলা হাসে। হ্যাঁ, হ্যাঁ। এটা কি আপনি মনে করেন যে মানে এটা জোর করে হাসে সবাই হা হা করে, এটা কি কাজে দিবে? না, মানে জোর হাসে করে জন্য- হাসলে- এটা পৃথিবীর অনেক দেশে আছে, তুমি যেটা বলছো না, আমি পৃথিবীর জানি অনেক না, দেশে আমি তো বাইরে তারা দেখি। না, জোর কিন্তু- করে হাসে। কিন্তু প্রশ্নটা যদি আমি হ্যাঁ। বুঝে থাকি যে ধরেন আপনি কোনো কিছু একটা হাসির কথা বলে কাউকে হাসালেন, কিন্তু সকালবেলা আমরা ইদানিং রমনা উদ্যানেও দেখি, ধানমন্ডিতে ধানমন্ডি মাঠে দেখি যে দেখি। এরা অনেকে একসাথে এটা না, চেষ্টা এটা করে- এটা কাজের জিনিস, এটা কাজের জিনিস বটে, কিন্তু কেমনে এটা হাস্যরস না। না হাস্যরস না, কিন্তু ব্যায়াম, এটা ব্যায়াম, হাসি এটা ব্যায়াম, হার্টে এটা কাজ কাজের, করবে। এটা দরকার হ্যাঁ, আছে। ওইটারও কিছু রেজাল্ট আছে। ওকে হ্যাঁ, ওটা রিসার্চ করেই ওটা করা হয়েছে। ওকে ওকে Meditation-এর ওটা সঙ্গেও আমি এটাকে জানতাম না, ওটা আমি জানার যুক্ত জন্য। করা হয়েছে। আচ্ছা, আরেকটা রসুবে যে বললেন আপনি যে কান্না করে, ওটা কি? ওটাও কি help করে? ওটাও মানে কিছু অনেক সময় ধরে কান্দে, অনেক সময় ধরে হাসে, এটা আমি জানি। যে বললেন আপনি যে কান্না করে, ওটা কি? ওটাও কি help করে? ওটাও মানে কিছু অনেক সময় ধরে কান্দে, অনেক সময় ধরে হাসে, এটা আমি জানি না, এটুকু শুনছিলাম আমি। না, না, এটা কিন্তু আপনি শুনছিলেন যেটা না, কথা এটা- বললেন যে রিপিট হয়, এটা, হ্যাঁ, এটা, repeat এটা থেকে কারোর সাবধান। বাড়িতে মানুষ মারা গেলে কাঁদার লোকগুলাকে ভাড়া করা যায়। না না, সেটা না, সেটা না, ওই রজনীশদের একটা ইয়া ছিল প্রজেক্ট যে- ছিল, আচ্ছা, এটা আমরা একটা বিরতি নিয়ে আসি, আমাদের আলোচনা জমে উঠেছে, বিরতির পর আবার এই জায়গা থেকে আমরা শুরু করব।
বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। আমাদের একজন দর্শক, ওনার নাম হচ্ছে মোশাররফ, উনি আমাকে বলেছেন যে মিস্টার খালেদ, টক অফ দ্য ডে সাথে আপনার টক শোগুলোর কোনো মিল থাকে না, আমরা খুব হতাশ, প্লিজ অ্যান্সার মি। আপনি তো প্রশ্ন করেন নাই, সেজন্য উত্তর দিতে পারছি না, তবে এই কথা ঠিক, আজকে টক অফ দ্য ডে সাথে আমাদের আজকের বিষয়ের কোনো মিল নেই। আজকে টক অফ দ্য ডে হচ্ছে আমরা পদ্মা সেতুতে আবার ফিরে এসেছি। পদ্মা সেতু আমাদের হবে, বিশ্বব্যাংক আমাদেরকে কথা দিয়েছে যে আমাদেরকে পদ্মা সেতুতে আমাদের অর্থায়ন করবে। তো আমরা আজকের বাংলাদেশে এটা নিয়ে করছি না, সেটা মানে সেটা মেনেই নিচ্ছি আর কি। আমি রুম্মান একটা কথা বলেছেন, সেটা আমি কামরুল ভাইকে উদ্দেশ্য করে উনি বলেছেন, যত হাসি তত কান্না। এই বিষয়টিকে আপনি, এই প্রবাদটিকে আপনি ঠিক বলে মানেন কিনা, বা এই প্রবাদটির সাথে কোনো? সাধারণত প্রবাদগুলো তো একটা কালোত্তীর্ণ হয়ে আসে আমাদের কাছে, একটা সময়কাল পেরিয়ে আসে, সাধারণত সেগুলা প্রযোজ্য হয়। বাট যত হাসি তত কান্না কেন হবে? যত হাসি তত কান্না, হাসির উৎস যেখানে, হাসির উপকরণ যেগুলা, কান্নার তো তা নয়। এবং হাসলেই যে কাঁদতে হবে এমন তো কোনো কথা নাই, সেই দৃষ্টান্ত কে দিবে? তো যেই আমরা হাসবো মনের আনন্দে হাসবো, আমরা নির্মল আনন্দের জন্য, কাউকে ছোট করার জন্য, কাউকে ঈর্ষা করার জন্য, কাউকে স্যাটায়ার বিদ্রুপ করার জন্য যেন আমরা না হাসি, আমরা হাসবো নির্মল আনন্দ। অনেকগুলি হাসির জায়গায় তো বন্ধ করে দিচ্ছেন কামরুল ভাই, সেটা না করলে, কাউরে ছোট না করলে কি নিয়ে হাসবো? হাজারো হাজারো ইয়া আছে। আজকে তো আমার অনুষ্ঠান না, আজকে আমাদের অনুষ্ঠান। যদি আমার অনুষ্ঠান হতো তাহলে আমি সেই উপস্থাপনগুলো করতাম, যে কাউকে আঘাত না করে, কাউকে ছোট না করে, কাউকে কষ্ট না দিয়ে, কাউকে মনোব্যথা না দিয়ে, কেবল নির্মল আনন্দের জন্য আমরা হাসবো, সেদিন সেটা একদিন হবে ইনশাআল্লাহ। আমরা একটু একটা ছোট করে দেন বন্ধু বান্ধবের মধ্যে, ওটা তো অসুবিধা নাই। জি, পচাইলাম। সুজিত ভাই, আপনি হাসলে খুশি হন, না খুশি হলে হাসেন, নাকি দুইটাই? দুটোই। হাসলে খুশি হন এবং খুশি হলে হাসেন। কিন্তু এইটা আমি, এই প্রশ্নটা আবার একটু আমি রাইসুবের কাছে করতে চাই। ইদানিং খুশির অনুষঙ্গ হিসাবে হাসির কদর মনে কমে যাচ্ছে, কারণ অলিম্পিক পদক বা বিশ্বকাপ পদক জিতলে আমরা খুশিতে কাঁদতে দেখতেছি বেশি, এমনকি অস্কার টস্কার জিতেও মানুষ বেশি খুশি হলে না, বেশি খুশি মানে খুশির সুপারলেটিভটা কি কাদার মধ্যে দিয়ে যায় না? মানে এই আবেগের প্রকাশটা আসলে কেমন? এটা অভিনয় হইতে পারে আমার মনে হয়, কিন্তু এটা অভিনয়, যে এটা হাসলে ছোট হবে সে, এই জন্য কাঁদে, এটা হইতে পারে। কেন হাসলে ছোট হবে কেন? মানে যে চিপ হয়ে যেতে পারে সে, মানে হাসতেছে একটা জিনিস পায়, সে এত খুশি হওয়ার কি আছে? এটা না, এটা সেটা ভেবে কাঁদে তা ধরেন অলিম্পিক পদক, এটা তো ছোট জিনিস না, অলিম্পিক পদকটায় হু হু করে কাঁদতেছে। শোনেন, আমাদের দেশে যদি অলিম্পিক পদক পায় মরে যাবে আমার ধারণা। মানে আপনি তো বলছেন যে কান্না, কারণ আমরা এখন যে অবস্থায় আছি, আমাদের পারফরমেন্স গুলো, সেটা অলিম্পিক পদক যদি কখনো পেয়ে যাই আমরা এই সাম্প্রতিক সময়ের মধ্যে, আমরা হাসি কান্না আমার মনে হয় মরেই যাবো আর কি। আমি এখানে একটা ছোট্ট জিনিস বলি, আমি মুক্তিযুদ্ধের কথা বলি। 20শে নভেম্বর শনিবার 1971 ছিল ঈদ উল ফিতরের দিন। তো ঈদ উল ফিতর যুদ্ধ তো আর ঈদ মানছে না, কাজেই আমরা অর্ধেক নামাজ পড়ছি আর অর্ধেক পাহারায় আছে, আবার এই অর্ধেক নামাজ পড়া শেষ হলে বাকি অর্ধেক পড়বে। যখন দুই দলেরই নামাজ শেষ হয়ে গেল, ঈদ মানে আনন্দ, তো সবাই কোলাকুলি করছে আর হু হু করে কাঁদছে, আর একজনের বলছে বেটা কান্দোস কেন, ঈদ মানে তো আনন্দ, আজকে তো আনন্দের দিন। কিন্তু কার স্ত্রীর কথা মনে পড়ছে, কার সন্তানের, কার মা বাবার, সেটা তো আলাদা। সেটা তো অনেক বড় দুঃখের ব্যাপার। মানে সেটা তো আনন্দ হতে পারে, হাসির বহিঃপ্রকাশ, কখনো এই আনন্দের বহিঃপ্রকাশ হাসিতেও হতে পারে, কান্নাতেও হতে পারে। না রাইসু ভাইটা বলি না, নাটক হয় রাইসু ভাই, ওটা কি আমি মানে এক্সাইটেড, মানে আপনার খুশিতে, যেটা আমি যেহেতু স্পোর্টসম্যান, আমরা যখন বড় কোনো সাকসেস হয়, তখন হয় কি মানে হয় একটু মানে অজান্তে মন খারাপ হয়ে যায়। যেমন আমি যখন ওয়ার্ল্ড রেকর্ড করলাম বা আসতেছিলাম, আমার হয়তো তখন আমার ভাইয়া যে মারা গেছে, ওকে আমি তো কাঁদতে কাঁদতে বেরোচ্ছিলাম। এরকম একটা তো কষ্ট সময় হেরে যায়, তো কান্না আসে, কিন্তু ওই সময় হয়তো খুশিতে ভালো, কিন্তু ও নাই, এই টাইপের একটা মানে আপন লোকের বা আপনজনের কথা মনে পড়ে, যে আমি টার্গেট করেছি আমার দাদিকে এটা অনার করবো, ও নাই, বা দাদাকে বা বাবাকে। তো ওই জন্য আমার মনে হয় এটা ব্যাক অফ মাইন্ড, ওই মনে হয় এত বড় অ্যাচিভমেন্ট, শি ইজ নট দেয়ার অর হি ইজ নট দেয়ার, হয়তো এই জন্য এটা আমার মনে এটা এই জন্য হয়, কে মিস করে ফ্যামিলিকে। আজকে মা থাকলে ভালোতে দেখতে পারতো, আমি 100 করলাম, বা আমার ভাইয়া থাকলে বা আমার ওয়াইফ থাকলে, এটাই মনে হয় আমার কাছে, এটা মনে হয়, এই জন্য কান্না চলে আসে। সুজিত ভাই, আপনি হাসির উৎসের জন্য কোন দিকে নজর রাখেন? মানে যদি আপনি হাসি, মানে যেটাকে হান্টিং বলে, ওরকম হান্টিং আপনি করেন, যে মানে হাসির উৎস খোঁজার জন্য? বিষয়টা হচ্ছে যে আমাকে, আপনি দেখেন, যে কোনো একটা কাজের সঙ্গে একটা যোগ যুক্ত করে দিলে পরে মানুষ একটা রিফ্রেশিং একটা ব্যাপার
ঘটে ওখানে, এবং আমার মাথার মধ্যে হুট করে একটা জোক কিন্তু চলে আসে, এবং আমি বললে হয়তো কোনো সিরিয়াস কোনো কাজ করছি, সেখানে একটা জোক প্লেস করলে পরে সবাই হেসে ফেলে, তাতে দেখা যায় যে আবার একটা বেশ চলে আসলো, তেজ চলে আসলো, কাজ করতে থাকলাম মন দিয়ে। কিন্তু আমি একটু কামরুল ভাইয়ের একটা কথাতে ফিরে যেতে চাচ্ছি। উনি বলছিলেন যে নির্মল আনন্দের জন্য, কাউকে ক্রিটিসাইজ করে নয়, কোনো রকম খোঁচা দিয়ে নয়, কিন্তু জোকগুলোর মধ্যে যদি আমরা ক্রিটিসাইজই না করলাম, যদি স্যাটায়ার না আসলো, তাহলে কিন্তু সেগুলো আসলে সেভাবে জমে ওঠে না। এবং আমাদের এই সমাজ, আমাদের মানুষ, এদেরকে নিয়েই তো, এক একজনের ভুল ত্রুটি নিয়েই তো আমরা জোকসগুলো বানাই বা শুনি। আমি জানি না এটার সঙ্গে জি 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 যে আসলে মানে অন্যের যে মানে অন্যকে যদি আমি দুর্বল না ভাবি, তাহলে তাকে আক্রমণ করতে অসুবিধা কোথায়? সে তার আক্রমণ নিজে ঠেকাবে। রাইট। অন্যকে যদি আমরা দুর্বল না ভাবি, তাহলে আক্রমণ করতে তাকে অসুবিধা কোথায়, কামরুল ভাই? না, এখানে দুর্বল সবলের ব্যাপারটা তো না, ব্যাপারটা হচ্ছে মনের আনন্দের একটা স্পন্টেনিটি, যেটা তার বহিঃপ্রকাশ কৌতুক। আনন্দের বহিঃপ্রকাশ হতে হাসি। এখন এই হাসিটা আমরা যদি মূল আলোচনা যেখান থেকে শুরু করলাম, কৌতুক কোনটা, ভাড়ামি কোনটা, এগুলো যদি বলি, আমাদের দেশে বেশিরভাগই ভাড়ামি। এই গোপাল ভাঁড় তৈরি বা গোপাল ভাঁড়ের নামে আজকে নাসরুদ্দিন হোজা বা মোল্লা নাসিরুদ্দিন বা চাইনিজরা বলে আফান্থি, একই লোক। এবং রেনমিন রিপাও পিপলস ডেইলি নামে চীনে একটা পত্রিকা আছে ওদের, বড় খুব বেশি সার্কুলার, প্রতিদিন পত্রিকাটার উপরে ডান দিকের কোনায় আফান্থি দাকুশ, যে আফান্তির গল্প, আফান্তি মানে নাসিরুদ্দিন হোজা বা মোল্লা নাসিরুদ্দিন। তো এটা তো হতেই পারে। আর তাছাড়া মানুষকে আক্রমণ আমরা করব, কিন্তু আমি যেই উদ্দেশ্যে উপস্থাপন করছি কৌতুকটা, আমার শ্রোতা বা দর্শকরা বা আমরা যে আড্ডায় আছি, তারা যদি সেইভাবে না নেই, তাহলে তো একজনের মনোকষ্টের কারণ হতে পারে। তবে এটা ঠিক যে আমরা কৌতুক করলে, স্যাটায়ার করলে, এটা তো হতেই পারে। যে একটু আগে যেটা বলছিলাম, এখন যদি আমার দেশের যারা রাজনীতিবিদ, যারা ক্ষমতায় আছেন বা ক্ষমতায় নাই, তাদেরকে নিয়ে বিভিন্ন কৌতুক সমাজে চালু আছে, এগুলো কানেও আসে। আমি যদিও কানে নেই না, বাট এগুলো তো প্রচলিত আছে। মানে যাদের কানে নেওয়ার, ওরা যে নেন না, এটা সম্বন্ধে মোটামুটি আমি মানে নিশ্চিত। যদি এইরকম কোনো কৌতুক যেটা অন্য মানুষকে একটু ছোট করা হয়, সেটাকে আপনি একটু ফিল্টার করেন, মানে এটা আপনি শুনতেই চান না, মানে তাকে বন্ধ করে দেন? জি জি, আমি নিজে গিবত বা মানুষকে ছোট করা, আমি ব্যক্তিগতভাবে এটা আমার রুচিতে বাধে। আমি কাউকে, উনি খালি পশুদের সমালোচনা না না, আমি পশুদের সমালোচনা করি না। আমি একটা সেদিনই বাঘ নিয়ে আপনি এক জোড়া গোড়া মোটা গোফ নিয়ে আমাকে সমালোচনা করতে অধিকার নাই। আমি একটা পাখির যোগ বলি। এক ভদ্রলোক কাটাবন মসজিদে ঢালে গেছে যে একটা টকিং বার্ড, মানে কথা কইতে পারে, ময়না কিনবে, যে এগুলো দামাদামি করে 12,300 টাকা দিয়ে ময়না কিনছে, 2 দিন বাদে ফেরত আইছে। আয়াগুলো ভাই কি পাখি দিচ্ছেন, খাঁচার মধ্যে পাখি লয়ে গেলো, এটা তো কথাই হইতে পারে না। কথা হইতে পারে না, একদমই না। কয়েকটা কথা কইতে পারে, স্বাগতম, বসেন, কেমন আছেন, ধন্যবাদ, দুঃখিত, আবার আসবেন। এগুলো শুনে দোকানদার কয়, ভাই আপনার তো কপাল বালা, বালা পাখি পেয়েছেন। এই কয়টা কথা বহু মানুষও কইতে পারে। তাহলে তো এটা তো পুরো মানব জাতিকে ক্রিটিসাইজ করলেন। হ্যাঁ, সেটাই না, সমষ্টিকে ছোট করা যায় না। সমষ্টিকে ছোট করলে কিন্তু এটা বোঝা যায়, মানে সমষ্টিকে ছোট করলে এটা কারো উপর আসে না, ব্যক্তির। আব্দুল্লাহ আবু সাঈদ এর ক্ষেত্রে উদাহরণ। জি, উনি যেমন ওনার বিশ্ব সাহিত্য কেন্দ্রে যখন যাইতাম, দেখতাম যে কারো একজনের ধইরা তাকে পচাইয়া মোটামুটি সবাই হাসতেছে। এটি পদ্ধতি আকারে কিন্তু ভালো পদ্ধতি। মানে একজন লোক তো দুঃখ পাইতেই পারে, মানে সে বলি হবেই, কিছু করার নাই। না বললা, কিন্তু আমরা চাই যে সে কষ্ট না হয়, হয়তো ফানের, আপনি আমার ফ্রেন্ড, আমরা কথা বলতে আপনাকে একবার পচালাম, কিন্তু ওইটা পিছন থেকে বলে এটা খারাপ, ওটা কি বলতে? কিন্তু আপনার গুল্লু ভাই, জি ভাই, আপনি যদি না পচান, না এটার মধ্যে দিয়ে কিন্তু মানুষ পরিশুদ্ধ হয়। জি, না আমি যেটা বলছি, অবশ্যই আপনি পিছন থেকে, আমরা সবাই বসে আছি, একটা আমরা হয়তো আপনি আমাকে পছন্দ বা মানে উনি আমাকে পছন্দ, এটা তো মজা, এটা তো গিবত হবে না, আমি মনে করি ইটস গুড ফান, বন্ধু বান্ধব, ওই মজা থাকবেই না। তাহলে এই যে শিখ সর্দারজিরা নিজেদের নিয়ে অজস্র গল্প বানায়। হ্যাঁ, ওরা নিজেদেরকে নিজেরাই ফান করছে, এবং এই যে ঢাকাইয়া, পুরনো ঢাকাইয়া আমাদের, মানে অদ্ভুত অদ্ভুত যোগ পাঠানরা করছে। আর অনেক যোগ তো তৈরি হয় ওই মুহূর্তে, তখন তো আর হিসাব করার ব্যাপার থাকে না যে এ ছোট হইতে যাচ্ছে। টিউবলাইট আমরা বলে দিই না, ধরতে না পারলে টিউবলাইট বলা হয়। পুরো টিউবলাইট, সবাই হাসতেছে, ও চুপ, পুরো টিউবলাইট, ওরকম হয় না। আমরা একটা, জি কামরুল ভাই কিছু বলতে? না, আমি কিছু বলতে চাচ্ছি না, বাট পাঠানরা, শিখরা, আমরা কত গল্প
ওরকম হয় না? আমরা একটা জি কামরুল ভাই কিছু বলতে না আমি বলছি, আমি কিছু বলতে চাচ্ছি না, আমি কিছু বলতে চাচ্ছি না, বাট পাঠানরা শিখরা আমরা কত গল্প আছে না। আমি দুঃখিত, কাউকে আঘাত দিতে চাচ্ছি না। বাংলাদেশের অনেক আঘাত পাচ্ছে পাঠান হিসাবে। এক অঞ্চলের যেখানে আমার প্রচুর মৌলবি তৈরি হয় এক এলাকায়, সে আফগানিস্তান গেছে, এই যে সকালে পোলাপানে আমপাড়া সিপাড়া পড়ায় ছোট ছোট পোলাপানের, তো আফগান পাঠানে ছিল, তো পাঠান ছোট এক পোলা 5-6 বছরের, কি কারণে যেন একটা থাপ্পড় দিচ্ছে, পোলা দৌড় দিয়ে যায়, বাপের দোনালা বন্দুক এনে মৌলবি দিচ্ছে দৌড়, মৌলবীর লুঙ্গি আটুর উপরে দিলে দৌড়াইতেছে, পিছনে পোলা বন্দুক লয়ে দৌড়াইতেছে বাপের, তার পিছনে বাপ 1 পোটলা টাকা লইয়া দৌড়াইতেছে, মৌলবি সাহেব খারান, আমার পোলা জীবনে পয়লা হাতে বন্দুক দিচ্ছে, পয়লা টার্গেট মিস হলে আমার বংশের ইজ্জত থাকতো, আপনি খারান টাকা পয়সা যা লাগে দিতেছে। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর আবারও বিরতির পর ফিরে এলাম। আজকের বাংলাদেশে সুজিত ভাই, আপনার প্রশ্নটা যদি আপনি আমাদের দর্শকদেরকেও শোনাতেন। হ্যাঁ, মানে বেশিরভাগ যোগ স্ত্রীদেরকে নিয়ে হচ্ছে, হ্যাঁ, ক্রিটিসাইজ করা হচ্ছে এবং বউরা খুব ক্ষেপেও যাচ্ছে। আমার স্ত্রী আমাকে বলে যে স্বামীদেরকে নিয়ে জানেন না, আমি আসলে জানি না। মানে আমি 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 অবশ্য জানি যে প্রচুর যোগ আছে, একটা বলতে পারি, কিন্তু আশা করছি যে যদি কারো বয়স একটু কম হয় তাদের উদ্দেশ্যে বলছি যে এত রাত করে টিভি দেখে না, ঘুমাতে যাও। তো যোগটা হচ্ছে এরকম যে স্ত্রী ইটালিতে একটা স্কলারশিপ পেয়েছে, সে ইটালিতে যাবে, স্বামীর কাছে জিজ্ঞেস করেছে তোমার জন্য কি আনবো, তো স্বামী খুব ঠাট্টা করে বলছে একটা ইটালিয়ান মেয়ে নিয়ে এসো। তো স্ত্রী আবার জিজ্ঞেস করেছে কি আনবো, বলছে যে একটা ইটালিয়ান মেয়ে নিয়ে এসো। তো স্ত্রী যথারীতি 2-3 মাসের একটা স্কলারশিপ শেষ করে যখন ফেরত আসছে, স্বামীর জন্য আফটার শেভ লোশন, তারপর আরো কি 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 সব নিয়ে আসছে। তো বলে স্বামী আবার খুব জোকিংলি বলছে আমি না বললাম একটা ইটালিয়ান মেয়ে নিয়ে আসো, ইটালিয়ান মেয়ে খুব সুন্দর শুনেছি। স্ত্রী তার বলছে আমি আমারটা করে এসেছি, যা কারো 7-8 মাস দেখি এটা ছেলে না মেয়ে। তো আমি জানি না যে এটা মানে এরকম যোগ কিন্তু আছে, মানে স্বামীদের পরাজিত করার, ছেলেদেরকে পরাজিত করার এরকম যোগ আছে। তবে ব্যাপারটা হচ্ছে যে পুরুষ শাসিত সমাজ, সেহেতু না, পুরুষ শাসিত সমাজের জন্য না, কেউ যদি না পারে, কারোর জিন্সের মধ্যে যদি না থাকে তাহলে কি করা যাবে? এখন পুরুষ লোকের কোনো কথা কইবা তো এই কান্দা ঢুকে ওই কান্দা বেড়ে, মেয়ে লোকের যদি কোনো কথা কো দোনো কান্দা ঢুকে মুখ দিয়ে বেড়ে, কি করবা? যতই বেড়ে তো কারণ আপনি তো আর্মির লোক, আমার সাধারণত ছেলেরা মানে সিভিল মানুষ ভাই, ঠিক আছে, কিন্তু সাধারণত যে যতই বড় পাওয়ারফুল লোক তার স্ত্রীকে কেন এত ভয় পায়, এটা আমার কোশ্চেন। আমি কোশ্চেনটার সঙ্গে একটু যুক্ত করতে চাই, এটা কামরুল ভাই সুজিত ভাই দুজনই, যে স্ত্রীকে কখনো যোগ বলা হয় কিনা। কামরুল ভাই, আপনি কি আপনার স্ত্রীকে কোনোদিন যোগ বলেন? হ্যাঁ বলি, বলে হাসাতে পারেন? বেশিরভাগ সময় আমি আমার স্ত্রীকে যোগ বলে এটা ফ্লপ হয়। না না না, খালি হাসাতে পারি না, সেই যেগুলো সে মনে রাখে এবং অন্যদেরকে হাসায়। আচ্ছা, বিকজ আমি আমার মেয়েদেরকে যোগ শোনাই, আমি আমার নাতনিকে যোগ শোনাই, বিকজ এটা তো একটা আনন্দের ব্যাপার, তো এবং ফ্যামিলি সহ শেয়ার করি। এবং আমি আমার বইয়ের উৎসর্গপত্র আমি অমন করে লিখি আমার নাতি নাতনিকে। আমার 2 বছর 7 মাস নাতি, আমার দাড়ি, লম্বা দাড়িগুলো ঝুলে থাকে। আমি যখন গাঢ় নিঃশ্বাস ফেলবো ঘুমে, ফ্রিজ থেকে 1 বোতল ঠান্ডা পানি এনে আমার গায়ে দিবে, জানে নানার সাথে এই দুষ্টামিগুলো করা যায়। এবং একই ঘটনা। ইনফ্যাক্ট আমি আমার স্ত্রীকে প্রথম দিকে যখন যোগ বলতাম, সে কিছু কিছু যোগ বুঝতো না এবং কিছু কিছু সে রেগে যেত, যেগুলো মানে তাকে অ্যাটাক করা হয়েছে বা নারী জাতিকে অ্যাটাক করা হয়েছে। কিন্তু পরে সে এনজয় করা যখন শুরু করলো, তখন থেকে আমি আগেই বলেছি সে নিজেও যোগ বানানো শুরু করেছে। এবং সে অন্য জায়গায় একটা ভালো যোগ শুনলে আমাকে ফোনে ধরিয়ে দেয়, বলে সুজিত একটা যোগ। তো হ্যাঁ, এবং তবে সেও কিন্তু মানে আমাদের এই যে ক্লাব, আমাদের ক্লাবের নাম কিন্তু বাংলাদেশ লাফটার ক্লাব চেঞ্জ করে আমরা এখন ভেবেছি, এটা কামরুল ভাইয়ের দেয়া নাম, ফান অ্যান্ড ফ্রেন্ডশিপ ক্লাব বাংলাদেশ। কেন এটা? ওই ব্রাত্য রাইসুর কথাই বলি যে শুধু হাসির মধ্যে না, আমরা যেন সবাই আনন্দে থাকি, সেরকম আরো উপাদান এখানে সংযোজিত হচ্ছে। তো ওই ক্লাবের কাজ করতে যে
মানে আমরা যেটা বুঝছি যে আমাদের হাসতে হবে, হাসাতে হবে, আনন্দে থাকতে হবে, আমি আসলে কিছুটা খেয়ে হারিয়ে ফেলেছি আবার। যে রাইসু ভাইয়ের কাছে একটু জিজ্ঞেস করি যে এই ক্লাবের সদস্য পদ আপনাকে বা মানে জোর করে নেওয়া হলে আপনি আমি কানবো। কেন বলেন তো? আমি অনেক লোক হাসতেছে, এটা আমার জন্য খুব টায়ারিং জিনিস হবে। কেন বলেন তো? মানে হাসি আসলে ব্যক্তিগত ধরনের জিনিস, মানে সব লোক হাসতেছে এটা দেখতে খুব ভালো লাগে না। আচ্ছা ধরেন সব লোক একটা কমেডি সিনেমা হচ্ছে, হলের মধ্যে সবাই একটা জায়গায় হাসছে, মানে আমার কমেডিটা ভালো লাগতেছে, হাসিটা না। না কিন্তু আপনার হাসিটা আপনার ভালো লাগতেছে এটা ঠিক আছে, আমি তো খেয়াল করতেছি না আমার হাসিটা। আচ্ছা মানে হাসিকে যদি মানে সারাক্ষণ মানে সচেতন থাকতে হয় যে হাসতেছে কেউ, হাসবে কেউ, তাহলে তো আপনি হাসিটা নিতে পারতেন। উনি বলতে ন্যাচারাল, মানে ন্যাচারাল যেটা হাসি, তাই তো রাইসু ভাই? ঠিক না, মানে একটা আপনাকে তো অন্যদের হাসি দেখে হাসতে হবে না বা কাঁদতে হবে না, আপনি তো বিষয়টা শুনে এমনি হাসবেন, আপনি তো তার সঙ্গে মিশে যাবেন। না যেটা আমি বলি, আমি বলি যে বোধের ব্যাপার। আমি বলি যেমন আপনাদের কোয়েশ্চেন ভেরি নাইস। কেন সত্যি আমাদের দেশে আমাদের কিন্তু রিক্রিয়েশন বলতে কিছু নাই। যেমন ধরেন আমাদের এই বসুন্ধরা গোল্ড জিম আমরা যাই, অনেকজন হয়তো প্রথম দিকে বুঝতো না যে গোল্ড জিমে যাওয়া মানে শুধু এক্সারসাইজ না, এখনো ইচ আদার যে হাসি বা সাউনাতে গেলে স্টিমে গেলে সেম আপনারা যেটা করছেন আমি মনে করি ভেরি মাচ অ্যাপ্রিশিয়েট। কিন্তু রাইসু ভাই যেটা বলছেন যে এইটাতে তো আসলে আপনি যেটা বলছেন রিক্রিয়েশন, যতটা না রিক্রিয়েশন হচ্ছে তার চেয়ে অনেক এই হাসিটা অনেকটা কেজো হাসি মনে হচ্ছে। না কেজো না, আনুষ্ঠানিক হাসি, আনুষ্ঠানিক হাসি না, উনি তো নাম চেঞ্জ করেছেন, এখন তো এটা আর হাসির মধ্যে নাই, এটা ফান এন্ড ফ্রেন্ডশিপ, ফানের মধ্যে হাসি, ওর মধ্যে হাসি বেড়ে ফলে হাসির একটা বিরতি থাকবে সেখানে নিশ্চয়ই, আমার মনে হয়। আর তাছাড়া আপনি কন্টিনিউয়াস কোনো জিনিসই আপনার ভালো লাগে না, সেটা হাসি নয়, সেটা কান্না নয়, সেটা মানে একটা ক্লাস নয়, সেটা একই খাবার যদি আপনি রেগুলার খেতে থাকেন আপনার ভালো লাগবে না। অবশ্যই আমরা ইন্টারমিটেন্টলি হাসির ব্যবস্থা করব। না সেই হাসিটা কিরকম, মানে আমি একজন কেমিস্ট্রির বটবৃক্ষ মানে বিশ্বখ্যাত বটবৃক্ষ, সে একটা টি শার্ট পরে আসছে, তার মধ্যে লেখা আছে আই হেট কেমিস্ট্রি। মানে তার মানে কি? সে নিজেকে নিয়ে হাসতে পারছে, নিজেকে নিয়েও হাসতে পারে। এরকম তো বহু বলতে পারি। পৃথিবীতে আমি বহু দেশ ঘুরছি একাডেমিক কাজে, বিভিন্ন প্রফেশনাল কাজে, ব্যক্তিগত কাজে। সেখানে দেখছি যে মানুষ সবারই তো দুঃখ কষ্ট আছে, সবার পরিবারে উত্থান পতন আছে, দুঃখ কষ্ট আছে, বাট হাসিটা একটা নৈমিত্তিক অংশ হিসেবে সে রেখে দেয়। এমনকি একজন বড় অধ্যাপক একটা ক্লাস নিচ্ছেন, প্রেজেন্ট করছেন, সেখানে হি স্টার্টস বাই ক্র্যাকিং এ জোক। একটা সিরিয়াস সাবজেক্ট সে প্রেজেন্ট করবে, হি স্টার্ট বাই ক্র্যাকিং এ জোক। এটার জন্য এই যে ক্লাসটা পুরা বিভিন্ন বয়সের বিভিন্ন দেশের লোকজন হা হা করে হাসি দিয়ে শুরু করলো ক্লাসটা। সবাই জানে যে সাবসিকুয়েন্টলি পরবর্তীকালে সে একটা খুব সিরিয়াস সাবজেক্ট নিয়ে মাথা ঘামানো বিষয় নিয়ে আলাপ করবে, এই স্টার্টস উইথ এ জোক। তো কাজে এটা এই যে যোগগুলা, এগুলো আমাদের নৈমিত্তিক আনন্দের খোরাক হিসাবেই। সেটা মানে তর্কের জায়গাটা যে জায়গা থেকে একটু আমি যদি বুঝতে পেরে থাকি যে এটা একটু অনানুষ্ঠানিক যোগ, ওটাতে সমস্যা নাই, কিন্তু আমি যদি আনুষ্ঠানিকভাবে শুধু যোগ করার জন্য, হাসার জন্য একটা সকাল, একটা বিকাল, একটা ক্লাব রাখি, সেটা একটু মানে সেখানে কেউ কাউকে বাধ্য করছে না। আমরা হঠাৎ করলাম যে আমরা হাসতে পছন্দ করি, গল্প করতে পছন্দ করি, আমরা এক্স দল ওয়াই দল এগুলো আলাপ করতে চাচ্ছি না, এগুলো সারাদিন খালি আমাদের কানে আসতে থাকে। এর বাইরে একটা জীবন মানুষের থাকতে পারে। আমরা তখন এই সম্ভাবনা মানুষগুলো আমরা মনে করলাম যে আমরা একসাথে হই না, আমরা একসাথে হলাম, এখানে জোর নাই। আমি এনজয় করব, আমি বললাম যে আমি আসবো, তো গুলোই কোনো জোর নাই। যে কোনো অর্গানাইজেশনে আপনি ঢুকতে পারেন, আপনি নাও ঢুকতে পারেন, ওখানেও অপশনস ওপেন, যারা কোয়ালিফাই করবে আসবে। কিন্তু উদ্দেশ্যটা হচ্ছে যে এটা একটা অর্গানাইজেশন করেছি বলে সেটা একটা দোষ হয়ে যাওয়ার তো কিছু ঘটে নাই। সেখানে অনেকেই আসবে, যে আনন্দ পাবে না সে চলে যাবে। কিন্তু মনে হয় যে বাঙালি আমরা নানান দিক থেকে নানানভাবে জর্জরিত, তো মানসিকভাবে, অর্থনৈতিকভাবে, তারপরে সামাজিকভাবে, তো সেখান থেকে যদি একটু মুক্তির সময় ঘটে এবং অনেক মানুষের সঙ্গে ইন্টারাকশন, এবং কার মধ্যে কি মজা আছে। এবং দেখেন আমেরিকাতে একটা সার্ভেতে প্রকাশ পেয়েছে যে মেয়েরা বিয়ের পাত্র খোঁজে হাজবেন্ডকে উইটি হতে হবে, তার যদি সেন্স অফ হিউমার না থাকে, যার সঙ্গে সময় কাটাবে, সারা জীবন কাটাবে। তো এইটা একটু কিছুটা সময় আমরা কাটাবো। সাংগঠনিক বা আনুষ্ঠানিক হাসির প্রয়োজন হচ্ছে এই কারণে যে আমাদের দেশে আপনি সাহিত্যে বলেন, এতে কি একটু মানে আমি আপনাকে প্রশ্নটাই করতে চাচ্ছি, একটু রস কি কমে যাচ্ছে? না না না, নাকি বাড়ছে? রস মানে আমি বলবো যে
মানে আনুষ্ঠানিক জায়গাটা বাদ দিলে সাধারণ জীবনে হাসি অনেক বাড়ছে। মানুষ এখন উইট করে পরস্পরের সঙ্গে অনেক মানে ধরেন সাটল হাসি অনেক বাড়ছে, আগের মতো নাই। আগে যেমন একটু এক পক্ষ বলতো তারপর আরেক পক্ষ বলতো, যোগ করতে হতো, এখন যোগ করতে হয় না। কিন্তু এখন জাস্ট একটা আচরণের মধ্যে দিয়ে অনেক হাসির ব্যাপার সেটা ঘটে। আন্তর্ব্যক্তিক যোগাযোগের ক্ষেত্রে, আন্তর্ব্যক্তিক বা আড্ডাগুলোতে আড্ডা তো বাড়ছে আগে, কিন্তু আড্ডার ক্ষেত্রে বললেন, কিন্তু আমরা যদি গণমাধ্যমের দিকে তাকাই, যে ধরেন বই, নাটক, সিনেমা, সেখানে কি কমেডিটা গণমাধ্যমের ব্যাপারটা ভিন্ন। গণমাধ্যম তো হচ্ছে ধরেন নাটকে একটা হাসির ব্যাপার আছে, হাসির একটা ক্রাইটেরিয়া আছে, বা গ্রামের নাটকগুলির হাসি এক ধরনের, শহরের নাটকের হাসি এক ধরনের, তারপর ধরেন সরোয়ার ফারুকীর ভাই বেরাদরদের নাটকের হাসি এক ধরনের, এগুলির মধ্যে এক ধরনের টাইপ তৈরি হয়েছে, সেটা সত্যি কথা। বা বিজ্ঞাপনের হাসিগুলি এক ধরনের। এখন এইটা আমি মনে করি যে এটা দর্শকতা আছে না, মানে হাসির পরিমাণ বেড়েছে, হাসির পরিমাণ বেড়েছে নাটকের মধ্যে। এইটা আমি মনে করি যে এটা দর্শকতা আছে না, মানে হাসির পরিমাণ বেড়েছে, হাসির পরিমাণ বেড়েছে নাটকের মধ্যে, এটা এখন অনেক প্রাধান্য পেয়েছে। এবং আপনার বিজ্ঞাপনে তো অনেক বেশি ব্যবহার হচ্ছে এখন। আপনি বেশিরভাগ বিজ্ঞাপন, ভালো বিজ্ঞাপনগুলো দেখবেন যে তার মধ্যে কিছু না কিছু কৌতুক আছে। তবে এত হাসির মাঝখানে মানে সিরিয়াস জিনিসপত্র কিন্তু মানে কমতেছে, এটাও ঠিক। মানে হাসির সাথে সিরিয়াস জিনিসের কি একটা বিরোধ আছে, এই প্রশ্ন নিয়ে আবার আপনার কাছে আসছে। আমরা একটা বিরতি নিচ্ছি। বিরতির পর ফিরে এলাম বাংলাদেশে। আমাদের একজন দর্শক মুস্তাফিজ বলেছেন তিনি হাসতে পারছেন না কারণ বিদ্যুতের দাম আবার বেড়েছে। তো সিরিয়াস বিষয় নিয়ে কথা বলছিলেন রাইসু ভাই বিরতির আগে। রাইসু ভাই, সিরিয়াস যদি কোনো বিষয় হয় তাতে কি রসিকতা থাকতে পারে না? আপনি বলছিলেন যে রসিকতার আড়ালে এখন সিরিয়াস বিষয়গুলো না, এখনকার নাটকগুলোতে বিশেষত যেটা দেখা যায় যে মানে হাস্যরস দিয়া জিনিসটা প্যাক করা থাকে, পুরোটাই প্রায় হাস্যরসের উপরে চলে, ফলে হাস্যরসটা আলাদাভাবে দেখা যায় না। জি, ও মানে গুল্লু ভাই সম্পর্কে কি বলবেন যে এখনকার নাটক, সিনেমা মানে হাস্যরসের ক্ষেত্রে? আমরা বিরতির সময় বলছিলাম আসলে আমরা নাটক কেন দেখি? মন ভালো করার জন্য, বা কোনো আমরা প্রোগ্রাম কেন দেখি? যাতে মনটা ভালো থাকে। আমাদের এখন মানে আমাদের আশপাশে যে অবস্থা, আমরা সত্যি তো আমরা সবই মানে চিন্তিত, যে আপনি ফুড বলেন বা রাস্তার যানজট। আমি কিন্তু চিন্তিত না স্যার। না, আপনাদের এক্সেপশনাল। আমরা এক জায়গায় আসবো, আমরা টেনশন করি যে বাবা 2 ঘন্টা আগে যেতে হবে। তো সেটা আমি যখন বাসায় থাকবো তখন আমি টিভিতে কি খুঁজবো, আমি কিভাবে আমি মজা পাবো, সেটা হাসির নাটক তো অবশ্যই আমি চাবো হাসি। সেটা ইভেন আমি আমার এনজয়মেন্ট, আমি বাংলা ছবিও আমি দেখি, মানে হয়তো পুরো ছবি দেখি না, অল্পক্ষণ। তো অবশ্যই আমাদের থাকা উচিত, আর ব্যাডলি থাকা উচিত। আমাদের যে এখন অবস্থা, সেটা গণমাধ্যম বলেন বা টোটাল ওভারঅল বলেন। সুজিত ভাই, শেষ বাংলা ছবি কবে দেখেছেন? মানে সেটি কিরকম ছিল? হাসির ভালো উপাদান পেয়েছেন? না, আমি শেষ বাংলা ছবি দেখেছি হুমায়ুন আহমেদের এই ঘেটুপুত্র কমলা। আচ্ছা, তো এইটা তো একটু সিরিয়াস একটা অন্যরকম ছবি, ইতিহাস তুলে ধরা হয়েছে। কিন্তু ওই টিভিতে মধ্যে মধ্যে যে বাংলা ছবি দেখি, আমি কিন্তু কনসেন্ট্রেট করি। আমার মেয়ে খুব খেপে যায়, বলে বাবা তুমি এগুলো কি দেখছো? আমি দেখি কেন জানেন তো, মানে বাংলা ছবিতে আমার বেশিরভাগ ছবিতে এখনো দেখি মেলোড্রামাটা আছে, অ্যাক্টিংটা ওভার অ্যাক্টিং, এবং ওইখানে এখনো সেই চৌধুরী ফ্যামিলি, এখনো সেই আপনার অস্ত্রের ঝনঝনানি এবং ঘোড়ায় দৌড়, বন্দুক চালানো, এগুলো আছে। এবং দেখে আমি বেশ একটা মানে অনাবিল আমোদ উপভোগ করি। এবং মজার ব্যাপার কি, আমার বাবা মানে প্রয়াত আবু হেনা মোস্তফা কামাল, উনি আমাদেরকে দল বল নিয়ে বসে বাংলা ছবি দেখতে বসতেন। সেই সময় বিটিভিতে হতো, 25-30 বছর আগের কথা বলছি। এবং সেই ছবি দেখে আমরা হাসতে হাসতে গড়িয়ে পড়তাম। অনেক ছবি আর কিছু কিছু ছবি অবশ্য ভালো হয়েছে, আগেও হয়েছে। কামরুল ভাই, আমার তো অনেক কিছু বলার, এত সংখ্যক বলা যাবে না। হুমায়ুন আহমেদ একবার আমাকে বলছিল যে কামরুল ভাই আমি টিভি দেখি না, বলতে গেলেই দেখি না। তো উনি বলছেন যে কামরুল ভাই আমি একটা নাটক লিখছিলাম, ওই নাটকের মধ্যে কাজের বুয়াকে খাওয়ার টেবিলে বসাইছিলাম, এবং কাজের বুয়া এক পর্যায়ে গৃহকর্ত্রীকে বলছে যে খালাম্মা একটা কাঁচামরিচ দেন। তো বলে যে কামরুল ভাই পরের দিন আমার ক্লাস দেরি আছে, ঘুম ভাঙছে, আমি শুয়ে আছি, ক্লাস দেরি আছে, উঠে লাভ কি? তখন আমি শুনছি যে আমার কাজের বুয়া আমার স্ত্রীকে বলছে যে টেলিভিশনের নাটক দেখে ওকে শিখতে পারেন না কাজের মায়ের লোকে কেমনে ব্যবহার করতে হয়। তো পরে বলে আই ওয়াজ আন্ডার ফায়ার ফ্রম মাই ওয়াইফ।
এমন জিনিস কেন লেখো যেগুলো নিজের ঘর পর্যন্ত সামাল দিতে পারো না। এই যে হুমায়ুন আহমেদ যে আমাদেরকে হাসতে শিখালেন বা নতুন করে এই জাতীয় আমরা খালি কান্না বিরহর মধ্যে উনি বলছেন যে কিশোরীরা কাঁদে লুকিয়ে, যুবতীরা কাঁদে প্রকাশ্যে, যুবতীরা কাঁদে প্রকাশ্যে, এবং পৌরা এবং বৃদ্ধরা ঘর ভর্তি মানুষ না হলে কাঁদতেই পারেন না। মানে হাউ কিন অবজারভার হি ওয়াজ। উনি বলছেন যে বাঙালির 3 হাত, ডান হাত, বাম হাত আর অজুহাত। কেন করনে স্যার? আমি তো সুজিতকে বলে দিচ্ছি স্যার, একবার বলতে পারে না যে সরি স্যার করিনি, এখন করে দিচ্ছি বা স্যার। আমরা এই যে ছোট ছোট ইয়ে দিয়ে যে হুমায়ুন আহমেদ নতুন করে আমাদেরকে এই যে কি এইসব দিন রাতি বহুব্রীহি, আমরা অনেক কিছু আমাদের স্বাভাবিক হাসি, যেটা আমাদের স্বাভাবিক হাসি, তো সেটা তো মিডিয়া বরঞ্চ যেখানে ওই যে সুজিত বলল মেলোড্রামা, মানে জোর করে হাসানোর চেষ্টা, ভাড়ামি, এগুলোই তো আমি বেশি দেখি। এর মধ্যেও তো কৌতুকের মধ্যে, এই লাফটারের মধ্যে, এই হাসির মধ্যেও তো একটা বুদ্ধিভিত্তিক চর্চা, একটা ম্যানিফেস্টেশন অফ উইজডম, একটা জ্ঞান ইয়ার বহিঃপ্রকাশ তো থাকতেই পারে, এবং আমরা কোনটা নির্বাচন করব সেটা জাতি জানে। আজকে এখানে একটু আমি আর 30 সেকেন্ড সময় নিব। আজকে আমি খালি কষ্ট পাই, দেখি কষ্ট পাই, কাউকে কিছু বলি না। আজকে নায়িকা গায়িকাদের জন্য 10 লাখ টাকা, গান গাইলে পাবে, তারপর কি সুন্দরী প্রতিযোগিতা 10 লাখ টাকা, আর আমার মুক্তিযুদ্ধের বীর প্রতীককে দেওয়া হয় 10,000 টাকা। তো এখন জাতির ফোকাসটা হচ্ছে নায়িকা গায়িকা, সুন্দরী, আবুধাবি 5 স্টার হোটেল, কি গুল্লুর মতন ক্রিকেটার, আর আমার মুক্তিযোদ্ধার আমাকে টেলিফোন করে কামাল ভাই 4 জন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা একটু যদি পাঠিয়ে দেন ওনাদের ইন্টারভিউ নিব, মানে ফার্ম গেট থেকে টেম্পোতে করে গামাইয়া গুমাইয়া যাইয়া ইন্টারভিউ দিবে। তো ট্রেনটা যদি যাচ্ছে উত্তর দিকে, আমরা দৌড়াই ট্রেনের ছাদের উপরে দক্ষিণ দিকে, যেহেতু সিস্টেম নিচ্ছে উত্তর দিকে, আমরা বোধহয় উত্তর দিকে। কামাল ভাইকে জিজ্ঞেস করি, কামাল ভাই আপনি ভাড়ামি পছন্দ করেন না বললেন, কেন? না, সেটা নিশ্চয়ই জবাব দেওয়ার জন্য আমাদের হাতে আসলে খুব সময় নাই। আমরা গুল্লু ভাইয়ের কাছে একটা পাবলিক ডিমান্ডের প্রশ্ন আছে, যে সেই পাবলিক ডিমান্ডের প্রশ্ন হচ্ছে আমাদের যে দলটা এখন কলম্বোতে আছে সেই দলটার মধ্যে সবচেয়ে রসিক কে? ক্রিকেট দলটা না, অনেক কম এখন এই দলে এখন পর্যন্ত আমার মনে হয় সবাই আশরাফুল আছে, কিছু আশরাফুল হ্যাঁ, যে গান টান গায় একটু ই করে এর মধ্যে, কেন আর কাউকে এরকম ভাবে দেখছি না। আর এরকম সবাই সিরিয়াস মনে, কিন্তু প্রবলেম হয় কি কে কিভাবে কপ করে, আমি থাকলে হয়তো তখন সবাই হয়তো এনজয় করে, তো ওইভাবে রাইসু ভাই, এই সময়কার মধ্যে সবচেয়ে রসিক লেখক সাহিত্যিক আপনার কাকে মনে হয়? আমরা যদি কোন একটা নাম মনে থাকলে যদি আপনি বলতে পারেন, আমাদের তো সময় নেই। এই সময়কার লেখক যারা জীবিত আছেন, জীবিত লেখকদের মধ্যে আমার মনে হয় যে জীবিত লেখকদের মধ্যে নাই। সুজিত ভাইয়ের কি কারো কথা মনে পড়ে যে এই সময়কার যারা লেখক আছেন, সাহিত্যিক আছেন, কবি আছেন? আমরা 10 সেকেন্ডের মধ্যে যদি মনে পড়ে উত্তরটা শুনি। আমি কিন্তু জীবিতদের মধ্যে আসলেই দেখছি না। আমি হুমায়ুন আহমেদকে আমি শেষ দেখেছি, খুব সরল ভাষায়। আপনাকে আজকের অনুষ্ঠানে আসার জন্য জনাব কামরুল, জনাব সুজিত, জনাব রাইসু এবং জনাব গুল্লু, আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে। দেখা হবে আগামী রোববার এই সময়। শুভরাত্রি।